আজকের ভিডিওটি তাদের জন্যই যারা একাদশ শ্রেণীতে তাদের পাঠ্যক্রমে জিওগ্রাফি রাখবে বলে সিদ্ধান্ত নিয়েছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যে একাদশ শ্রেণীর জিওগ্রাফি সিলেবাস কী রয়েছে তাই নিয়ে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। তবে হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা বলতে চাই, যারা এই চ্যানেলে প্রথম এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত জিওগ্রাফি রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে জিওগ্রাফিতে আমাদের দুটি পার্ট রয়েছে ক্লাস 11-এ। দুটি পার্ট কি, টোটাল আমাদের 100 নম্বরের পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। এই 100 নম্বরের পরীক্ষার মধ্যে দুটি পার্ট, একটি হলো থিওরি পার্ট আর একটি প্র্যাকটিক্যাল পার্ট। থিওরি পার্টের থাকবে কত 70 নম্বর এবং প্র্যাকটিক্যাল পার্টে থাকবে 30 নম্বর, এই মিলে মোট 100 নম্বর। তো এই 100 নম্বরের মধ্যে থিওরি পার্ট সম্পর্কে আমরা জানবো, যেটা 70 মার্কের। ওকে, থিওরি পার্টে দুটো অংশ রয়েছে, একটি হলো ফিজিক্যাল জিওগ্রাফি যেটা 40 মার্কের এবং ইকোনমিক জিওগ্রাফি যেটা রয়েছে 30 মার্কের। তো 40 এবং 30 দুটো মিলিয়ে 70 মার্ক। ওকে, তো এবার আমরা আলোচনা করব শুধুমাত্র ফিজিক্যাল জিওগ্রাফি নিয়ে, এরপর ইকোনমিক জিওগ্রাফি নিয়ে আলোচনা করব। ওকে, তো ফিজিক্যাল জিওগ্রাফিতে 40 মার্ক। কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে এখানে, কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে। তো প্রথম যে চ্যাপ্টারটির কথা এখানে বলা হচ্ছে সেটি হলো জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন। ওকে, সো এই জায়গাতে আমাদের জানতে হবে ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি, অর্থাৎ জিওগ্রাফির যে শাখা সেগুলো নিয়ে, এবং ফিউচার স্কোপ অফ ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি, অর্থাৎ ভবিষ্যৎ সম্ভাবনা কি রয়েছে এই জিওগ্রাফির যে শাখাগুলি রয়েছে। ওকে, দ্বিতীয় যে চ্যাপ্টার সেটি কি, প্রিন্সিপালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, মানে প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ। এখানে প্রিন্সিপালসের মধ্যে প্রথমে আমাদের জানতে হবে অরিজিনস অফ আর্থ, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে, এখানে ক্লাসিক্যাল থিওরি। এরপর রয়েছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ। ওকে, মানে ভূ অভ্যন্তরের কি সম্পর্কে, ভূ অভ্যন্তরের যে গঠন সেটি সম্পর্কে আমাদের জানতে হবে, অর্থাৎ ইন্টেরিয়র অফ দ্য আর্থ। এরপরে রয়েছে কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ আইসোস্টেসি। কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ আইসোস্টেসি, অর্থাৎ কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন মানে কি, ধারণা এবং সংজ্ঞা আইসোস্টেসির। এরপরে কি রয়েছে, সি ফ্লোর স্প্রেডিং, ড্রাফটিং অফ কন্টিনেন্টস, প্লেট টেকটনিক অ্যান্ড ল্যান্ডফর্ম। ওকে, সো এইগুলো রয়েছে সেকেন্ড টপিকে। এবার থার্ড টপিক রয়েছে কি, জিওমরফিক প্রসেস অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্ম, অর্থাৎ প্রকৃতির ভূমিরূপের যে প্রক্রিয়াগুলি সেগুলি সম্পর্কে এখানে আলোচনা করা হবে, এবং এর ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলি হয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে। প্রথম টপিক কি রয়েছে, ডেফিনেশন অ্যান্ড টাইপস অফ জিওমরফিক প্রসেস। ওকে, এবং সেকেন্ড যেটি রয়েছে এন্ডোজেনিক প্রসেস রেজাল্টেন্ট ল্যান্ডফর্ম। এন্ডোজেনিক, এক্সোজেনিক। এন্ডোজেনিক মানে ভূ অভ্যন্তরস্থ যে সমস্ত প্রক্রিয়াগুলো সেগুলোর ফলে কি কি ভূমিরূপ গড়ে ওঠে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। তো এর আবার কতগুলো পার্ট যেগুলো আলোচনা করা হবে সেগুলি হলো কি, ফোল্ডিং। ওকে, সো ফোল্ডিংয়ে আমরা কি জানবো, ফোল্ডিংয়ে প্রথমে রয়েছে কি, মেকানিজম অফ ফোল্ডিং। সেকেন্ড রয়েছে স্ট্রাকচারাল এলিমেন্টস অফ ফোল্ডিং, এবং থার্ড সেটিতে রয়েছে কি, টাইপস অফ ফোল্ডিং। এখানে বিভিন্ন ধরনের যে ভাঁজ, ফোল্ডিং মানে ভাঁজের বিভিন্ন ধরনের ভাঁজ সম্পর্কে এখানে আলোচনা করা হবে, তার টাইপগুলো লেখা আছে। ওকে, এর পরের যে টপিক সেটা হচ্ছে ফল্টিং। ফল্ট মানে চ্যুতি। তো চ্যুতির সম্পর্কে সেই একই বিষয়গুলো, মেকানিজম, স্ট্রাকচারাল এলিমেন্ট, ওকে, এবং টাইপস অফ ফল্টিং। ওকে, এই সমস্ত বিষয়গুলি ফল্ট বা চ্যুতিতে আমরা আলোচনা করব। এরপরে রয়েছে ভলকানিসিটি অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম। ওকে, তো এখানে যে সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করব সেগুলি হলো কি, ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট অফ ভলকানিসিটি, অর্থাৎ অগ্নুদ্গম এর
ডেফিনেশন এবং কনসেপ্ট মানে সংজ্ঞা এবং ধারণা। এরপর কজেস অফ ভলকানিসিটি অগ্নুদ্গমের কারণ, টাইপস অফ ভলকানিসিটি অগ্নুদ্গমের প্রকৃতি। এরপরে রয়েছে অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম অফ ভলকানিসিটি। ওকে, মানে এর ফলে সৃষ্ট অগ্নুদ্গমের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কেও এখানে আলোচনা করা হবে। ঠিক আছে, এরপরে রয়েছে ভলক্যানো অর্থাৎ ভলক্যানোর কনসেপ্ট ধারণা, ভলক্যানোর ডিফারেন্ট পার্ট এবং ডিফারেন্ট টাইপ অফ ভলক্যানো অ্যাসোসিয়েটেড। তো এই সমস্ত বিষয়গুলি এখানে আলোচনা করা হবে এবং প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা এবং ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়ার্ল্ড ভলক্যানোজ। ওকে, মানে ওয়ার্ল্ডে কোথায় এই ভলক্যানোগুলো বিস্তৃত অবস্থান করছে এবং প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা সম্পর্কে এখানে আলোচনা করা হবে এই চ্যাপ্টারটিতে। এর পরবর্তী চ্যাপ্টার আর্থকোয়েক। আর্থকোয়েকে প্রথম কি দেওয়া রয়েছে, কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ আর্থকোয়েক, ভূমিকম্প, ভূমিকম্পের ধারণা এবং ডেফিনেশন। এর পরের টপিক কি রয়েছে, টাইপস অফ, এখানে পরের টপিকে কি রয়েছে, টাইপস অফ সিসমিক ওয়েভ। ওকে, ভূকম্পন তরঙ্গগুলোর টাইপ, সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। এরপরে রয়েছে মেজারিং ইনস্ট্রুমেন্টস অ্যান্ড স্কেল, অর্থাৎ কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা ভূমিকম্প মাপি এবং এর স্কেল সম্পর্কে। এরপরে যেটা রয়েছে আইসোসিসমাল অ্যান্ড হোমোসিসমাল লাইন, এটা সম্পর্কে আলোচনা করা হবে। তারপর রয়েছে কজেস অফ আর্থকোয়েক, মানে আর্থকোয়েকের কারণ বা ভূমিকম্পের কারণ, এফেক্ট অফ আর্থকোয়েক। তারপর রয়েছে ডেফিনেশন অফ আর্থকোয়েক, ডিস্ট্রিবিউশন অফ আর্থকোয়েক জোন। ওকে, এবং এরপরেও রয়েছে কি, এরপরে যেটি রয়েছে সেটি হলো সিকোয়েক অ্যান্ড সুনামি, অর্থাৎ সমুদ্র অভ্যন্তরের যে ভূমিকম্প সেটি কীরকম হয় এবং সুনামি, এটিও রয়েছে। এবং আরও রয়েছে প্রেডিকশন অফ আর্থকোয়েকের বা ভূমিকম্পের পূর্বাভাস। ওকে, এই ছিল। এরপর রয়েছে কি 4 নম্বর চ্যাপ্টার, সেটি হলো হাইড্রোস্ফিয়ার। তো হাইড্রোস্ফিয়ারে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, টোপোগ্রাফি অফ ওশান ফ্লোর, অর্থাৎ মহাসাগরের সামুদ্রিক যে তলভাগ সেটি সম্পর্কে এখানে আলোচনা করা হবে। কি কি বিষয় রয়েছে, মেজর 4 ডিভিশন অফ দ্য আদার্স টাইপ অফ ওশান ফ্লোর, টোপোগ্রাফি অফ ওশান ফ্লোর। এবং এখানে টোপোগ্রাফি অফ ওশান ফ্লোরের মধ্যে মানে ওশান ফ্লোর অর্থাৎ সমুদ্র বক্ষের যে সমস্ত যে সমভূমি রয়েছে সেই জায়গার সম্পর্কে আলোচনা করা হবে। এখানে প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ওশান এবং ইন্ডিয়ান ওশান সম্পর্কে এই চ্যাপ্টারে। এবং এর পরের যে চ্যাপ্টার আছে ভাগটি, সেটি হলো ওশান ডিপোজিশন, অর্থাৎ সামুদ্রিক সঞ্চয়। সামুদ্রিক সঞ্চয়ের আমরা প্রথমে যেটি জানবো সেটি কি, ক্লাসিফিকেশন অফ ওশান ডিপোজিশন অ্যাকর্ডিং টু অরিজিনস অ্যান্ড লোকেশন। ওকে, উৎপত্তি এবং অবস্থান অনুসারে ওশান ডিপোজিশন অর্থাৎ সামুদ্রিক সঞ্চয়ের যে শ্রেণীবিভাগ সেটি সম্পর্কে আলোচনা করা হবে। পরের পয়েন্ট, ইম্পর্টেন্স অফ মেরিন রিসোর্সেস, অর্থাৎ সামুদ্রিক যে সমস্ত সম্পদগুলি রয়েছে সেগুলি সম্পর্কে, সেগুলির ইম্পর্টেন্স মানে গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে। এরপর রয়েছে কি মিনারেল রিসোর্সেস, অর্থাৎ খনিজ যে সমস্ত সম্পদ সমুদ্র থেকে আমরা পেয়ে থাকি সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। এবং এখানে কি আছে, ফুড রিসোর্সেস, অর্থাৎ সমুদ্র থেকে আমরা বিভিন্ন ধরনের খাদ্য সম্পদও পেয়ে থাকি, যেমন মাছ। ওকে, এগুলো এখানে আলোচনা করা হবে। এছাড়াও আছে কি পাওয়ার রিসোর্সেস, পাওয়ার রিসোর্সেস মধ্যে ঢেউ, টাইডাল, ওয়েভ অ্যান্ড সি থার্মাল। ওকে, মানে সমুদ্রের উষ্ণতা, ওয়েভ এবং টাইড এগুলোর দ্বারা যে সৃষ্ট শক্তি বা পাওয়ার রিসোর্স হয় সেগুলো সম্পর্কেও এখানে আলোচনা করা হবে। এরপর কি রয়েছে, এরপর রয়েছে যে টেম্পারেচার, স্যালিনিটি অ্যান্ড ডেন্সিটি অফ ওশান, অর্থাৎ সমুদ্রের, এটি হাইড্রোস্ফিয়ারেরই কিন্তু 4 নম্বর চ্যাপ্টারের আন্ডারে এতগুলো পার্ট। ওকে, তো 4 নম্বর চ্যাপ্টারের 3 নম্বর পার্ট যেটি টেম্পারেচার, স্যালিনিটি অ্যান্ড ডেন্সিটি। টেম্পারেচার সম্পর্কে কি আলোচনা করা হবে, টেম্পারেচার সম্পর্কে আমরা জানবো ইম্পর্টেন্স অফ টেম্পারেচার অফ ওশান ওয়াটার, অর্থাৎ সমুদ্রের যে জল তার উষ্ণতার গুরুত্ব কি। এবং এখানে আরও জানা যাবে কি প্রসেস অফ হিটিং অ্যান্ড কুলিং অফ
ওশান ওয়াটার অর্থাৎ সমুদ্রের যে জল কী রকম পদ্ধতিতে উষ্ণ হয় এবং কী রকম পদ্ধতিতে শীতল হয় সেগুলি সম্পর্কে। ফ্যাক্টরস অফ টেম্পারেচার ভেরিয়েশনস অফ ওশান ওয়াটার অর্থাৎ সমুদ্রের সমস্ত জায়গায় উষ্ণতা জলের উষ্ণতা সমান হয় না, এর ফ্যাক্টরগুলো অর্থাৎ কারণগুলি কী কী, ওকে, কোন কোন জিনিসগুলো এর উপর প্রভাব ফেলে। এরপরে রয়েছে কি হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার ওশান ওয়াটার টেম্পারেচার অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের ভিত্তিতে কী ওশান ওয়াটার কীরকমভাবে ডিস্ট্রিবিউশন টেম্পারেচার অর্থাৎ টেম্পারেচার কীরকমভাবে বন্টন রয়েছে হরাইজন্টালি অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের ভিত্তিতে, সেটিও এখানে আলোচনা করা হবে। এরপরে আছে স্যালিনিটি। স্যালিনিটি মানে হচ্ছে কি লবণতা। লবণতা সম্পর্কে আমরা কি জানবো? কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ স্যালিনিটি অর্থাৎ ধারণা এবং গুরুত্ব লবণতার, সমুদ্রের জলের লবণতা এবং লবণতার গুরুত্ব এবং ধারণা সম্পর্কে আলোচনা হবে। এবং কজেস অফ স্যালিনিটি অফ ওশান ওয়াটার অর্থাৎ ওশান ওয়াটারের স্যালিনিটি অর্থাৎ লবণতার কারণগুলি কী কী, এবং ডিস্ট্রিবিউশন অফ স্যালিনিটি অফ ওশান ওয়াটার, ওকে, বন্টন স্যালিনিটি অর্থাৎ উষ্ণ লবণতার যে বন্টন সেটি সম্পর্কে এখানে আলোচনা করা হবে। এরপর আছে ডেনসিটি। ডেনসিটিতে রিলেশন করতে হবে ফ্যাক্টরস অফ টেম্পারেচার অ্যান্ড salinity on density of ocean, ওকে। সো এই পোর্শনে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এরপর আছে ওশান কারেন্ট অর্থাৎ সমুদ্রের যে সমস্ত তরঙ্গ সেটি নিয়ে। ওশান কারেন্টে কনসেপ্ট অ্যান্ড কজেস অফ ওশান কারেন্ট, ওকে। সেকেন্ড কি রয়েছে? ডিস্ট্রিবিউশন অফ ওশান কারেন্ট ইন দ্য প্যাসিফিক ওশান। থার্ড, ডিস্ট্রিবিউশন অফ ওশান কারেন্ট ইন দ্য আটলান্টিক ওশান and also their distribution of ocean current in the Indian Ocean. Importance of ocean current, ওকে, এই সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করা হবে ওশান কারেন্টের। তারপরের টপিক বায়োস্ফিয়ার, 5 নম্বর চ্যাপ্টার। এটা এতক্ষণ গেল 4 নম্বর চ্যাপ্টার নিয়ে, এবার আসছি 5 নম্বর চ্যাপ্টার, যেটি হলো শেষ চ্যাপ্টার কিসের না ফিজিক্যাল পোর্শনে, অর্থাৎ 40 নম্বরের যে মার্কটি আসবে তার লাস্ট চ্যাপ্টার এটি। তো এখানে কি রয়েছে? প্রথম, nature and extent of biosphere, concept of biosphere, concept of ecosystem, types of ecosystem, components of ecosystem, concept of trophic level, food pyramid, wave, food wave, and also here energy flow, এখানে পিরামিড এবং ইন ইকোসিস্টেম, এনার্জি পিরামিড ইন ইকোসিস্টেম। তো এইটি ছিল বায়োস্ফিয়ার। তো এখানে এই বিষয়গুলি নিয়ে অর্থাৎ 40 মার্কের যে কোশ্চেন এই জায়গা থেকেই আসবে। কোথায় না থিওরি পোর্শনের 40 নাম্বার যে ফিজিক্যাল পোর্শন আছে, ফিজিক্যাল জিওগ্রাফি এই পর্যন্ত। এবার আমরা আলোচনা করব ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফি থেকে 30 মার্ক আসবে। 30 মার্কের কোশ্চেন কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে? প্রথম আছে রিসোর্স অর্থাৎ সম্পদ। সম্পদের প্রথম পোর্শনে কি রয়েছে? কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ রিসোর্স, ওকে। সেকেন্ড আছে কি ক্যারেক্টারিস্টিক্স অফ রিসোর্সেস, ক্লাসিফিকেশন অফ রিসোর্সেস, রিসোর্সেস ক্রিয়েটিং ফ্যাক্টরস, ম্যান, নেচার অ্যান্ড কালচার, ওকে। মানুষ, প্রকৃতি এবং সংস্কৃতির দ্বারা কীরকমভাবে রিসোর্সেস ক্রিয়েটিং ফ্যাক্টরস, ওকে, এটি নিয়ে আলোচনা হবে প্রথম যে চ্যাপ্টার রিসোর্স থেকে। এরপরে রয়েছে কি ইউটিলাইজেশন অফ ওয়ার্ল্ড রিসোর্সেস, ওকে। তো এটা সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট যেটি পার্ট, সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট পার্ট সেটি হলো কি ফরেস্ট। ফরেস্টের মধ্যে আমরা কি জানবো? টাইপস অফ ফরেস্ট উইথ স্পেশালাইজড এমফেসাইজ অন টেম্পারেট ফরেস্ট, ইকুইটোরিয়াল ফরেস্ট অ্যান্ড ম্যানগ্রোভ ফরেস্ট অ্যান্ড গ্রাসল্যান্ড, ওকে। তো এখানে আমরা টেম্পারেট ফরেস্ট বলতে বোঝানো হচ্ছে কি নাতিশীতোষ্ণ অঞ্চলে যে সমস্ত অরণ্য সেটি সম্পর্কে, ইকুইটোরিয়াল ফরেস্ট নিরক্ষীয় ফরেস্ট এবং ম্যানগ্রোভ ফরেস্ট ও গ্রাসল্যান্ড সম্পর্কে এখানে আলোচনা করা হবে। এবং আরও আলোচনা করা হবে কি ফরেস্ট রিসোর্সেস অ্যান্ড দেয়ার কনজারভেশন, অরণ্য সম্পদ এবং তাদের সংরক্ষণ এই বিষয় নিয়েও, ওকে। এই ছিল ফরেস্টে নিয়ে। এরপরে আমরা সেকেন্ড পার্ট
সেকেন্ড পার্ট কি ফিশিং। ফিশিংয়ে কি আছে প্রথম কনসেপ্ট অফ ফিশিং, ফিশিং গ্রাউন্ড, ফ্যাক্টরস বিহাইন্ড দ্য ডেভেলপমেন্ট অফ ফিশিং গ্রাউন্ড, এরপর রয়েছে টাইপ অফ ফিশ, মেথড অফ ফিশিং, এরিয়াজ অফ ফিশিং উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, জাপান অ্যান্ড বাংলাদেশ, এবং এছাড়াও রয়েছে ডেভেলপমেন্ট অফ পোর্ট অ্যান্ড মার্কেট ডিপেন্ডিং আপন ফিশিং, ফিশিং কনজারভেশন, আর রয়েছে কি রিসেন্ট ফিশারিজ পলিসি অফ ইন্ডিয়া। এগুলো এই চ্যাপ্টারে আলোচনা করা হবে ফিশিং চ্যাপ্টারে। এর পরের চ্যাপ্টার ইউজ অফ ল্যান্ড ইউজ প্যাটার্ন। ওকে, ল্যান্ড ইউজ প্যাটার্ন মানে ভূমিরূপের যে ব্যবহার সেটি সম্পর্কে এখানে আলোচনা করা হবে। ভূমিরূপের ব্যবহারে কি কি রয়েছে, প্রথমে আমরা কয়েকটি দেশের ভূমিরূপ ব্যবহার সম্পর্কে জানবো, যেমন কানাডা, চায়না, জাপান, কোরিয়া, এছাড়াও রয়েছে কি ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, এছাড়াও আছে ইউক্রেন, নেদারল্যান্ড এবং সাউথ আফ্রিকা, এছাড়াও রয়েছে কি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং তাসমানিয়া। তো এই সমস্ত জায়গাগুলির ল্যান্ড ইউজ সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে রয়েছে কি ওয়াটার রিসোর্স, ইরিগেশন অ্যান্ড ওয়াটার প্রিজার্ভেশন, মানে কি জল সম্পদ। তো এখানে জল সম্পদের মধ্যে ইরিগেশন অর্থাৎ সেচ এবং ওয়াটার প্রিজার্ভেশন মানে জল কীরকমভাবে সংরক্ষণ এই সমস্ত বিষয়গুলো নিয়ে। এখানে রয়েছে টেকনিক্স অফ ইরিগেশন, আর রয়েছে কি ইউজ অ্যান্ড মিসইউজ অফ ওয়াটার ইন ইরিগেশন, নেক্সট ডেঞ্জার্স অফ ওভারওয়াশিং, conservation of water resource and waste management, water waste management, next irrigation of India, Pakistan and Egypt, alternative method of irrigation। এগুলো ছিল এই চ্যাপ্টারের টপিক। এর পরের চ্যাপ্টার কি মিনারেল অ্যান্ড পাওয়ার রিসোর্সেস। তো মিনারেল এবং পাওয়ার রিসোর্স থেকে অর্থাৎ খনিজ এবং শক্তি সম্পদে প্রথমে আমরা কি জানবো টাইপ অফ মিনারেল রিসোর্সেস, নেক্সট আছে কি ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ আয়রন, কপার, এই সমস্ত যে আয়রন মিনারেলসগুলো দেওয়া রয়েছে এগুলোর ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন মানে অর্থাৎ পৃথিবীতে কোথায় কোথায় এগুলি বিস্তৃত পাওয়া যায় সেগুলি সম্পর্কে আলোচনা করা হবে। এরপরে রয়েছে কি টাইপস অফ পাওয়ার রিসোর্সেস, অর্থাৎ বিভিন্ন ধরনের যে পাওয়ার রিসোর্সগুলো রয়েছে সেগুলোর টাইপস, কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল। ওকে, নেক্সট রয়েছে কি টাইপস অফ এনার্জি, থার্মাল, হাইড্রো ইলেকট্রিসিটি অ্যান্ড নিউক্লিয়ার এনার্জি। নেক্সট ইজ দ্যাট ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ হাইড্রো ইলেকট্রিসিটি, Canada and Scandinavia country. Next, thermal, India in world respect thermal resource here. Next is nuclear, main leading countries, এবং এর পরে রয়েছে কি নন কনভেনশনাল এনার্জি, যেমন কি সোলার এনার্জি, টাইডাল এনার্জি, সি ওয়েভ এনার্জি, এই সমস্ত এনার্জিগুলো, জিওথার্মাল এনার্জি, উইন্ড এনার্জি। তো এই সমস্ত এনার্জিগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। এর পরের পয়েন্ট কি আছে কনজারভেশন অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, নিড অ্যান্ড মেথড, অর্থাৎ সংরক্ষণ এবং ন্যাচারাল রিসোর্স, এবং সংরক্ষণ কিসের না ন্যাচারাল রিসোর্সেস গুলোর। ওকে, এরপরে লাস্ট যেটি রয়েছে 30 মার্কের কোশ্চেনের এটি লাস্ট পার্ট, সেটি হলো কি ম্যাপ ওয়ার্ক শোয়িং ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, অর্থাৎ সমগ্র পৃথিবীতে কোথায় কোথায় এই রিসোর্সগুলো রয়েছে, ডিস্ট্রিবিউশন রয়েছে, বন্টন রয়েছে, সেটি সম্পর্কে আলোচনা করা হবে। এই ছিল ইকোনমিক জিওগ্রাফি 30 মার্ক, অর্থাৎ আমরা থিওরি পোর্শনের 70 মার্কের যে সিলেবাস সেটি আমরা দেখলাম। এবার আমরা যাব প্র্যাকটিক্যালে কত রয়েছে আমরা জেনেছি, প্র্যাকটিক্যালে রয়েছে 30 মার্ক। তো কোন কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসবে প্র্যাকটিক্যালের সেইগুলো সম্পর্কে আমরা পার্ট ওয়াইজ দেখে নেব। তো এখানে প্রথম যে চ্যাপ্টার সেটি রয়েছে কি ম্যাপস অ্যান্ড স্কেল। ওকে, ম্যাপ এবং স্কেলে প্রথমে আমরা জানবো কি
ড্র আ লিনিয়ার স্কেল উইথ গিভেন আরএফ, যেখানে রয়েছে কি 4 মার্ক, অর্থাৎ লিনিয়ার স্কেল অঙ্কন করতে হবে, আরএফ দেওয়া থাকবে, তার উপর ভিত্তি করে সেখানে 4 মার্ক থাকবে। নেক্সট আছে কি ওয়ান শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন ফ্রম ম্যাপস রিলেটেড পোর্শন, যেখানে 1 মার্ক, অর্থাৎ 5 মার্ক। ম্যাপ এবং স্কেল থেকে থাকবে কত 5 মার্ক। এরপরে রয়েছে কি কার্টোগ্রামস। কার্টোগ্রামে আমরা প্রথমে জানবো কি ড্র আ কার্টোগ্রাম উইথ দ্য হেল্প অফ গিভেন ডাটা, যেখানে থাকবে ডাটা দেওয়া থাকবে, তার উপর ভিত্তি করে আমাদের কার্টোগ্রাম আঁকতে হবে, যেখানে বার গ্রাফ এই সমস্ত জিনিসগুলো, পাই গ্রাফ এই সমস্ত জিনিসগুলো আমাদের শিখতে হবে। তো ডিফারেন্ট টাইপের বার গ্রাফ সম্পর্কে আমরা জানবো। এরপরে কি রয়েছে ওয়ান শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন ফ্রম দিস চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টার থেকে অন্য আরও একটা 1 নম্বরের কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন, এবং ওই যে কার্টোগ্রামটি আঁকবে সেই কার্টোগ্রামে 4 নাম্বার, টোটাল 5 নাম্বার, অর্থাৎ কার্টোগ্রাম চ্যাপ্টার থেকে 5 নাম্বার থাকবে। তো স্কেল এবং ম্যাপ থেকে 5 নাম্বার এবং কার্টোগ্রাম থেকে 5 নাম্বার, অর্থাৎ 10 নাম্বার হলো, 30 নাম্বারের। এরপরে আছে ওয়েদার ইনস্ট্রুমেন্টস। ওয়েদার ইনস্ট্রুমেন্টে কি আছে অবজারভেশন অফ রিডিং অফ এনি one out of 2 weather instrument and write down on a paper table, okay, on a proper table। তো এটাতে থাকবে কত 4 মার্ক এবং একটা শর্ট কোশ্চেন থাকবে যেটাতে থাকবে 1 মার্ক। তো ওয়েদার ইনস্ট্রুমেন্ট থেকে এই জিনিসগুলো যেমন থার্মোমিটার, হাইড্রাল 5 মার্ক। এরপরে রয়েছে কি ইন্টারপ্রিটেশন অফ ওয়েদার ম্যাপ অ্যান্ড রেইনফল অ্যান্ড টেম্পারেচার গ্রাফ। তো এখানে ইন্টারপ্রিটেশানে কি রয়েছে ইন্টারপ্রিটেশন অফ এনি আইটেমস, তো এখানে প্রেসার, উইন্ড, ক্লাউডনেস, রেইনফল এগুলো থাকবে। এছাড়াও থাকবে কি কোরিলেশন বিটুইন 2 আইটেমস, যেমন প্রেসার, উইন্ড, ক্লাউডনেস এগুলোর মধ্যে সম্পর্ক, এগুলোতে থাকবে 4 মার্ক এবং 1 মার্ক থাকবে কি আইডেন্টিফাই দ্য ক্লাইমেটিক টাইপ অফ গিভেন রেইনফল টেম্পারেচার গ্রাফ, মানে রেইনফল টেম্পারেচারের গ্রাফ থেকে কি ধরনের জলবায়ুর অঞ্চল এটি, ক্লাইমেটিক রিজিয়ন, সেটি নির্বাচন করতে হবে। এছাড়াও এটি হয় ওপরের পোর্শনটি করতে হবে, না হলে ছবি আঁকতে হবে। সেটি কি ড্র রেইনফল টেম্পারেচার গ্রাফ ফ্রম দ্য গিভেন ডাটা অ্যান্ড আইডেন্টিফাই দ্য ক্লাইমেটিক টাইপ, অর্থাৎ ডাটা অনুযায়ী তোমাকে রেইনফল টেম্পারেচারের গ্রাফটি আঁকতে হবে এবং সেই অনুযায়ী কি করতে হবে না কি কোন এলাকার সেটি সম্পর্কে সেটিও বলতে হবে। সেটিতে থাকবে 4 মার্ক এবং থাকবে আইডেন্টিফিকেশন অফ এনি ওয়ান ওয়েদার সিম্বল, এটিতে 1 মার্ক। এরপরে রয়েছে কি ফিল্ড স্টাডি অ্যান্ড ভাইভা। ফিল্ড স্টাডি এবং ভাইভাতে কি থাকবে, ফিল্ড স্টাডিতে থাকবে 3 এবং ভাইভাতে থাকবে 2, এই মিলে 5। এবং লাস্ট যেটি রয়েছে সেটি হলো কি ল্যাবরেটরি নোটবুক। তো এখানে থাকবে ল্যাবরেটরি ওয়ার্ক এবং নোটবুক, যেখানে থাকবে ল্যাবরেটরি ওয়ার্কে থাকবে 3 মার্ক, অর্থাৎ প্র্যাকটিক্যাল তোমার ল্যাব যে জিও ল্যাব যে থাকবে, মানে জিওগ্রাফির যে ল্যাব থাকবে সেখানে 3 মার্ক ল্যাব ওয়ার্ক, এবং নোটবুক অর্থাৎ যে প্র্যাকটিক্যাল খাতাটি বানাবে তার জন্য থাকবে 2 মার্ক, এই মিলে টোটাল 5 মার্ক। এই ছিল টোটাল তোমাদের জিওগ্রাফির যে প্র্যাকটিক্যাল পোর্শনের 30 মার্ক। এবং আমি আগেই তোমাদের বললাম যে 70 মার্কের কীরকমভাবে আসবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো যে কোন কোন পোর্শনগুলো তোমাদের জিওগ্রাফিতে পড়তে হবে। তো এই পর্যন্ত যদি ভিডিওটি দেখেই থাকো তাহলে একটি তো লাইক করাই যায়, এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দাও, যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সহজেই তার নোটিফিকেশান পেয়ে যাও। কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত জিওগ্রাফি রিলেটেড ভিডিও আলোচনা করা হয়ে থাকে এবং এর পরবর্তীকালে প্রত্যেকটি চ্যাপ্টার অনুযায়ী সমস্ত ভিডিও আপলোড করা হবে। তাই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থাকো। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।